বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যারা অধ্যয়ন করছে দ্বিতীয় বর্ষে, তাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ভারতের মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোর্স কোড 22-16-01। এটি আমার এই কোর্সের উপরে ষষ্ঠ লেকচার। এর পূর্বে আমি এই কোর্সের উপরে আরো 5টি লেকচার প্রদান করেছি। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজি। অর্থাৎ আজকে আমরা সুলতান আলাউদ্দিন খলজি সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই ক্লাসটি স্লাইড সহকারে উপস্থাপনা করেছি। স্লাইডের মাধ্যমে সুলতান আলাউদ্দিন খলজির বিভিন্ন কার্যকলাপ, তার রাজ্য বিজয়, তার শাসন ব্যবস্থা এবং সালতানাত সুদৃঢ়করণে, খলজি শাসনকে সুদৃঢ়করণে তার বিভিন্ন অবদানগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছি। তার সাথে আমি বর্ণনা মৌখিকভাবে আমি এগুলো বর্ণনা করব। তবে তাহলে চলো দেখা যাক। এখানে আমি যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এখানে যেটি আমি লিখেছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় অনার্স যারা পড়াশোনা করছো তাদের জন্য, অনার্স দ্বিতীয় বর্ষ, কোর্স কোড 22-16-01। কোর্সের নাম ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, এই স্লাইডটিতে আমি কতিপয় গ্রন্থ, যেগুলো আমাদের এই কোর্সটি সহায়ক গ্রন্থ হিসাবে ভূমিকা পালন করবে, যে বইগুলো এখানে লেখা আছে 7টা গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, মেডিয়েভাল ইন্ডিয়া আন্ডার মোহাম্মদান রুল, দ্য আর্লি টার্কিশ এম্পায়ার অফ দিল্লি, a comprehensive history of India, the foundation of Muslim rule in India। এই 7টি গ্রন্থ এখানে উল্লেখ করা হয়েছে। গ্রন্থগুলো বাজারে পাওয়া যাচ্ছে। তোমাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব এই গ্রন্থগুলো সংগ্রহ করার চেষ্টা করবে এবং নিজেদের সংগ্রহে রাখার চেষ্টা করবে। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব, ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা ছবি সংযুক্ত করেছি। ছবিটি হলো সুলতান আলাউদ্দিন খলজি। তিনি খলজি বংশের দ্বিতীয় শাসক, সুলতান আলাউদ্দিন খলজি। এবং খলজিরা মোট 30 বছর শাসন করেছিলেন। 30 বছরের মধ্যে সুলতান আলাউদ্দিন খলজি একাই ছিল 20 বছর শাসন ক্ষমতায়। সুতরাং বলা যায় যে খলজি শাসন সালতানাতে, দিল্লি সালতানাতে যে খলজির যুগ, তার মধ্যে তাদের যে 30 বছরের শাসন, 1290 থেকে 1320 পর্যন্ত, এর মধ্যে 20 বছরই ক্ষমতায় ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি। আমি এখানে তার একটি ছবি সংযুক্ত করেছি। এবার সুলতান আলাউদ্দিন খলজির পরিচয় সম্পর্কে আমি এখানে বলেছি। সুলতান আলাউদ্দিন খলজি, তার পিতার নাম ছিলেন শিহাবুদ্দিন। এই শিহাবুদ্দিন ছিলেন খলজি বংশের প্রথম শাসক বা খলজি শাসন প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজির ভাই। অর্থাৎ সুলতান আলাউদ্দিন খলজি সুলতান জালালউদ্দিন খলজির ভ্রাতুষ্পুত্র বা ভাইয়ের ছেলে। তার শৈশব সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। আলাউদ্দিন খলজি, তারা 4 ভাই ছিলেন। আলাউদ্দিন খলজির বাবা শিহাবুদ্দিন, তিনি তার ভাই জালালউদ্দিন খলজি দিল্লির খলজি শাসন প্রতিষ্ঠার পূর্বেই তিনি মারা যান। ফলে জালালউদ্দিন খলজি তার ভাইয়ের ছেলে আলাউদ্দিন খলজিকে অত্যন্ত স্নেহ করতেন এবং নিজে লালন পালন করেছেন এবং নিজের কন্যাকে তার সাথে বিবাহ দিয়েছিলেন। এবং আলাউদ্দিন খলজির 2 স্ত্রী ছিল, তার মধ্যে জালালউদ্দিন খলজির কন্যা ছিল তার দ্বিতীয় স্ত্রী। এই আলাউদ্দিন খলজি
1266 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি বীরভূম বাংলায় জন্মগ্রহণ করেন এবং তিনি দিল্লির সুলতান ছিলেন 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। মোট 20 বছর তিনি দিল্লির সুলতান ছিলেন। তার ডাক নাম ছিল আলাউদ্দিন আলী। আলাউদ্দিন আলী তার ডাক নাম ছিল, অথবা গার শামস। তিনি নিজে যে উপাধি গ্রহণ করেছিলেন সিকান্দার ইজ হানি, বা দ্বিতীয় আলেকজান্ডার। অর্থাৎ এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি তিনি সমগ্র উত্তর ভারত এবং দাক্ষিণাত্য ভারতের বিন্ধ্যা পর্বত অতিক্রম করে সর্বপ্রথম ভারতের দাক্ষিণাত্যে তিনি অভিযান প্রেরণ করেছিলেন। অর্থাৎ গোটা ভারতে তিনি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সেই হিসাবে তিনি নিজেকে সিকান্দারি সানি বা বিশ্ব বিজেতা হিসেবে নিজেকে কল্পনা করতেন। সেজন্য তিনি নিজেকে সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত করতে চেষ্টা করেছেন। সুলতান হওয়ার পূর্বে আলাউদ্দিন খলজি অযোধ্যা এবং কারা প্রদেশের শাসনকর্তা ছিলেন। সুলতান জালালউদ্দিন খলজি, যিনি দিল্লির খলজি বংশ প্রতিষ্ঠা করেছেন, তার শাসন ক্ষমতা আরোহণের ক্ষেত্রে আলাউদ্দিন খলজির অনেক ভূমিকা ছিল। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এজন্য সুলতান জালালউদ্দিন খলজি সিংহাসনে আরোহণ করে তার ভাইয়ের ছেলে ভ্রাতুষ পুত্রকে আমিরে তুজুক পদে ভূষিত করেন 1290 খ্রিস্টাব্দের দিকে। এবার সিংহাসনে তিনি আরোহণের পূর্বে কতিপয় পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। তার মধ্যে এখানে আমি বলেছি যে উচ্চ বিলাস। আলাউদ্দিন খলজির সিংহাসনে আরোহণের পূর্বে তার চাচা জালালউদ্দিন খলজি যখন দিল্লির সালতানাত অর্থাৎ খলজি শাসন ব্যবস্থায় ছিলেন, দিল্লির সুলতান ছিলেন, তখন তিনি ছিলেন এই আলাউদ্দিন খলজি অত্যন্ত উচ্চ বিলাসী। তিনি সর্বপ্রথম ভারতের দাক্ষিণাত্যে বিন্ধ্যা পর্বত অতিক্রম করে ভারতের দাক্ষিণাত্যে সর্বপ্রথম অভিযান প্রেরণ করেছিলেন এবং তিনি সব সময় বিশ্ব বিজয়ের বা গোটা ভারতবর্ষের শাসন ক্ষমতা প্রতিষ্ঠার চিন্তা তিনি করেছিলেন। তার চাচা যখন দিল্লির সুলতান ছিলেন সেই অবস্থায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই আলাউদ্দিন খলজি যখন কারা বা অযোধ্যার শাসক ছিলেন, তিনি অত্যন্ত উচ্চবিলাসী ছিলেন এবং তিনি বিভিন্ন অঞ্চল বিজয়ের তার স্বপ্ন ছিল। তার এর ধারাবাহিকতায় আমরা দেখি তিনি সর্বপ্রথম মালব এবং ভিলসা দুর্গ আক্রমণ করেন। সুলতান জালালউদ্দিন যখন দিল্লি শাসন ক্ষমতায়, তখন তার ভাইয়ের ছেলে বা ভ্রাতুষ পুত্র 1992 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি সুলতান জালালউদ্দিনের নির্দেশে মালব অঞ্চল এবং ভিলসা একটা দুর্গ, যেটা তিনি অবরোধ করেন এবং এটা বিজয় করেন এবং সেখান থেকে প্রচুর ধন রত্ন নিয়ে তিনি দিল্লিতে ফিরে আসেন এবং এর ফলে তার চাচা জালালউদ্দিন খলজি অত্যন্ত আনন্দিত হয়ে আলাউদ্দিন খলজিকে কারা প্রদেশের অযোধ্যার শাসনকর্তা নিযুক্ত করেন। এই সময় অর্থাৎ তিনি যখন এই ভিলসা এবং মালব আক্রমণ করেন, তখনই তিনি দেবগিরি, দাক্ষিণাত্যে অবস্থিত দেবগিরি বিজয়ের স্বপ্ন দেখেন। এরপরে আমরা দেখি এই দেবগিরি আক্রমণ। দেবগিরিতে যখন তিনি অযোধ্যার শাসনকর্তা ছিলেন, তখন তিনি তার চাচা জালালউদ্দিনের অনুমতি ব্যতীতই তিনি দেবগিরিতে আক্রমণ করেন। যেটাকে দেবগিরির অপর নাম হচ্ছে দৌলতাবাদ। এই দৌলতাবাদ নাম অবশ্যই পরে হয়েছে, তার পূর্ব নাম ছিল দেবগিরি। এই দেবগিরিতে তিনি আক্রমণ করেন। আর দেবগিরির যে রাজা ছিল তখন, যাদব বংশীয় রাজা রামচন্দ্র ছিল দেবগিরির তখন শাসক। তিনি এখানে আক্রমণ করে দেবগিরি থেকে প্রচুর ধন সম্পদ অর্জন করেন। দেবগিরির রাজা আলাউদ্দিন যখন আক্রমণ করে,
তখন তিনি আহ প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু আলাউদ্দিনের এই অভিযানের মুখে তিনি উঠতে পারেননি, এবং তিনি কর প্রদানে স্বীকৃতি কর প্রদান করে দিল্লির আনুগত্য স্বীকার করেন। কিন্তু যখন যুদ্ধ প্রায় শেষের পর্যায়ে, অভিযান শেষের পর্যায়ে, তখন এই রাজা রামচন্দ্রের ছেলে শঙ্কর তিনি তিনি ওই সময়, অর্থাৎ আলাউদ্দিনের অভিযানের সময় তিনি অন্যত্র ছিল। যখন এসে দেখলেন যে আলাউদ্দিন তার পিতার রাজ্যে আক্রমণ করেছেন তখন, এবং তার পিতা আলাউদ্দিনের সাথে চুক্তিও করেছেন, তখন তিনি এই শঙ্কর তিনি এই চুক্তি মানতে অস্বীকৃত হন। ইতিমধ্যে আলাউদ্দিন ঘোষণা করেন যে দিল্লির সুলতান জালালউদ্দিন 20,000 অশ্ব নিয়ে এই দেবগিরি আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন, এবং ইতিমধ্যে দেবগিরি যে দুর্গ অবরোধের সময় যে সৈন্যরা ছিল তার একটি দল এসে পড়ে। ফলে রাজা রামচন্দ্রের সৈন্যবাহিনীর মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়, এবং অবশেষে এই রামচন্দ্র দিল্লির কর্তৃত্ব স্বীকার করে নেয়, এবং বার্ষিক কর প্রদানের শর্তে তিনি সেখানে শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকেন। এখন বলা যায় যে দেবগিরি বিজয়ের গুরুত্ব। আলাউদ্দিন খলজি তখনও সিংহাসনে আরোহণ করেননি। তার পূর্বেই তিনি দেবগিরির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে ধন রত্নে ভরপুর ছিল, সেই জায়গায় তিনি অভিযান প্রেরণ করেছেন। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযান ছিল এটি, এবং এই অভিযানের মাধ্যমে তিনি সর্বপ্রথম, অর্থাৎ এই দেবগিরি অভিযানটা, এটাই ছিল ভারতে মুসলিম ইতিহাসের সর্বপ্রথম দাক্ষিণাত্যে অভিযান। আর এই দেবগিরিতে প্রচুর ধন সম্পদ সঞ্চিত ছিল, যুগ যুগ ধরে প্রচুর ধন সম্পদ এখানে সঞ্চিত ছিল। বলা হয়ে থাকে যে আলাউদ্দিন যখন দেবগিরি অভিযান করলেন, দেবগিরি থেকে যখন তিনি চলে আসলেন, তখন তিনি সাথে 50 মণ স্বর্ণ, 7 মণ মণিমুক্তা এবং 40টি হাতি এবং কয়েক হাজার ঘোড়া নিয়ে তিনি কারা প্রদেশে ফিরে আসলেন। এই দেবগিরির অভিযানটা সম্পূর্ণ জালালউদ্দিনের, অর্থাৎ তখন দিল্লির সুলতান জালালউদ্দিনের অনুমতি ব্যতীতই আলাউদ্দিন নিজে একাই এই অভিযান প্রেরণ করেছিলেন। এর মাধ্যমে এই অভিযান, দেবগিরিতে অভিযান, সেখানের প্রচুর ধনরত্ন নিয়ে কারাতে আলাউদ্দিনের প্রত্যাবর্তন, এর ফলে এই দেবগিরির যে সামরিক এবং রাজনৈতিক দুর্বলতা, এটা দিল্লির সালতানাতের কাছে প্রকাশ হয়ে যায়। যে দাক্ষিণাত্যের যে রাজ্যগুলো ছিল তাদের মধ্যে যে বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা ছিল, তাদের মধ্যে যে অনৈক্য ছিল, সামরিক দিক থেকে যে দাক্ষিণাত্য দুর্বল, সেই দুর্বলের দিকটা প্রকাশ পায়। এবং অন্যদিকে দাক্ষিণাত্যের যে অপুরন্ত সম্পদ, এই সম্পদের লিপ্সায় উত্তর ভারত, অর্থাৎ দিল্লির মুসলিম শাসক, বিশেষ করে জালালউদ্দিন আলাউদ্দিন পরবর্তী যখন দিল্লির শাসক হবেন, তিনি দাক্ষিণাত্যে অভিযান প্রেরণ করেছিলেন। এরপরে আমরা দেখি যে সিংহাসনে আরোহণ এবং বিদ্রোহ দমন। আলাউদ্দিন যখন দেবগিরি আক্রমণ করে প্রচুর ধন সম্পদ নিয়ে যখন তিনি আসলেন, আসার পরে তার চাচা জালালউদ্দিন খলজি নিজে দেখা করার জন্য কারাতে যান। কারা বা অযোধ্যার শাসনকর্তা ছিল তখন আলাউদ্দিন খলজি। এদিকে জালালউদ্দিন যখন তার ভাতিজার সাথে দেখা করতে যান, দিল্লির আমির ওমরাগণ তাকে নিষেধ করেছিলেন। আলাউদ্দিনের বিষয়ে তারা আস্থাভাজন ছিলেন না। তারপরেও সুলতান জালালউদ্দিন খলজি তার ভাতিজার সাথে কারাতে দেখা করতে গেলেন। যখন তিনি দেখা করতে গেলেন, তখন বলা হয় থাকে যে আলাউদ্দিনের নির্দেশই একদল ঘাতক সুলতান জালালউদ্দিনকে হত্যা করে। এর ফলে দিল্লির সিংহাসন শূন্য হয়, এবং আলাউদ্দিনের যে উচ্চ বিলাস, তিনি সিংহাসন আরোহণ করে ভারতবর্ষ বিজয়ের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন
আহ বাস্তবায়নের পথে তিনি অনেকটা এগিয়ে যান। এদিকে দিল্লির সিংহাসন যখন শূন্য হলো, তখন দিল্লির আমির ওমরাগণ 19 জুলাই 1216 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজিকে সুলতান ঘোষণা করেন। সুলতান ঘোষণা করেন কিন্তু দিল্লির যে রাজমাতা ছিলেন, তিনি তার রাজমাতা ছিলেন, তিনি তার কনিষ্ঠ পুত্র কদর খানকে রুকনউদ্দিন ইব্রাহিম শাহ উপাধি দিয়ে দিল্লির সিংহাসনে বসান। রাজমাতা অর্থাৎ জালালউদ্দিনের যে স্ত্রী ছিল, তিনি তার কনিষ্ঠ ছেলে কদর খাঁকে রুকনউদ্দিন ইব্রাহিম শাহ উপাধি দিয়ে দিল্লির রাজদরবারে বসালেন। এই বসানের দিল্লির যে আমির উমরা ছিল, তাদের মধ্যে অনেকেই এটা মেনে নেননি। কারণ হচ্ছে ইতিপূর্বে আমির উমরাগণ আলাউদ্দিন খলজিকে দিল্লির আমির হিসেবে, সুলতান হিসেবে ঘোষণা করেছেন। ফলে রাজমাতা রাজমাতা সাথে সাথে অন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি তার জ্যেষ্ঠ পুত্র আহ, জ্যেষ্ঠ পুত্র তাকে তিনি দিল্লিতে ডেকে পাঠালেন, যার নাম ছিল আরকলি খাঁ। তাকে তিনি দিল্লিতে ডেকে পাঠালেন সুলতান হওয়ার জন্য। কিন্তু খান আরকলি খাঁ তিনি এই রাজমাতার সিদ্ধান্ত গ্রহণ করেননি। তিনি সিংহাসনে সমাসীন হতে তিনি অস্বীকৃতি জানালেন। ফলে কদর খাঁ রুকনউদ্দিন ইব্রাহিম শাহ উপাধি নিয়ে তিনি দিল্লির দরবারে দিল্লির সুলতান হলেন, রাজ সিংহাসনে বসলেন। ইতিমধ্যে আলাউদ্দিন আলাউদ্দিন খলজি তিনি কারা থেকে দিল্লির অভিমুখে যাত্রা করলেন এবং 3রা অক্টোবর 1296 খ্রিস্টাব্দে তিনি আবুল মুজাফফর সুলতান আলাউদ্দিন ওয়াদ্দিন মুহাম্মদ শাহ খলজি নাম ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। পথিমধ্যে ইব্রাহিম শাহের সৈন্যবাহিনীর সাথে দিল্লির যে শাসক রাজমাতা তার কনিষ্ঠ ছেলে ইব্রাহিমকে বসিয়েছিলেন, কদর খাঁকে বসিয়েছিলেন রুকনউদ্দিন ইব্রাহিম শাহ রুকনউদ্দিন ইব্রাহিম শাহ উপাধি দিয়ে তার সেনাবাহিনীর সাথে আলাউদ্দিনের সেনাবাহিনী দিল্লির নিকটবর্তী একটা স্থানে উভয় বাহিনীর যুদ্ধ বাধে। এই যুদ্ধে রুকনউদ্দিন পরাজিত হয় এবং তিনি দিল্লি থেকে মুলতানের দিকে পালিয়ে যান। ফলে বিনা বাধায় ফলে বলতে গেলে একরকম বিনা বাধায় আলাউদ্দিন খলজি দিল্লির সিংহাসনে উপবিষ্ট হলেন এবং তিনি তা এই যে জালালউদ্দিনের পুত্র কদর খাঁ এবং আরকলি খানকে তিনি হত্যা করলেন। হত্যা করে বলবানের যে দিল্লিতে নির্মিত লাল প্রাসাদ, সেখানে তিনি তার আলাউদ্দিন তিনি তার অভিষেক অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক ভাবে সেখানে এই অনুষ্ঠান পালন করেন। এরপর দেখা যায় তিনি সিংহাসনে আরোহণ করার পরে তিনি তার ক্ষমতাকে কিভাবে সুসংহত করেন। ক্ষমতাকে তিনি সুসংহত করতে গিয়ে তিনি অত্যন্ত নিষ্ঠুরতার আশ্রয় গ্রহণ করেছেন। প্রথম দিকে যারা আলাউদ্দিন খলজির বিরোধী ছিল বা জালালউদ্দিন খলজির পক্ষপাতিত্ব ছিল, তাদেরকে তিনি আপোষে বিভিন্ন অর্থ লোভ দেখিয়ে বা বিভিন্ন পদ দিয়ে তাদেরকে নিজের পদে আনার জন্য বশীভূত করেন এবং পরবর্তীতে তাদেরকে তিনি তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী ভেবে হত্যা করে ফেলেন। সুতরাং বলা যায় আলাউদ্দিন দিল্লির সিংহাসনে আরোহণ করে তার প্রতিদ্বন্দ্বী, ক্ষমতার সিংহাসনে প্রতিদ্বন্দ্বী, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী যারা হতে পারে তাদের সবাইকে তিনি বিভিন্ন কলে কৌশলে তাদেরকে তিনি হত্যার আশ্রয় গ্রহণ করেন, তাদেরকে হত্যা করার পন্থা অবলম্বন করেন। এরপরে আমরা দেখি আলাউদ্দিন খলজি দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক, যিনি খলজি শাসনের প্রায় 20 বছর তিনি দিল্লির শাসনকর্তা ছিলেন। তিনি তার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে মঙ্গল আক্রমণ। আলাউদ্দিন খলজি আমলে 1296 থেকে 1307 খ্রিস্টাব্দ পর্যন্ত মঙ্গলরা এই মঙ্গল
শক্তি যা মধ্য এশিয়ার একটা ভীতুকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, দেশের পর দেশ অঞ্চল যারা ধ্বংস করেছিল, এই দুর্ধর্ষ মঙ্গলদের আক্রমণের শিকার ভারতবর্ষ তখন হচ্ছিল। ঠিক আলাউদ্দিনের সময় 1296 থেকে 1307 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মঙ্গলরা প্রায় 17 বার ভারতবর্ষে আক্রমণ করেন। এই মঙ্গলদের আক্রমণ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলবান, এবং বলা যায় আলাউদ্দিন খলজি মঙ্গলদের আক্রমণ প্রতিরোধে বলবানের নীতি তিনি গ্রহণ করেছিলেন। সুতরাং আমরা দেখব পরবর্তী স্লাইডগুলোতে দেখব সুলতান আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধ করে দিল্লির সালতানাতকে তিনি যে সুসংহত করেছিলেন, এবং এখানে মঙ্গলরা যে আক্রমণ করেছেন তার মধ্যে তার 6টা আক্রমণ এখানে তুলে ধরা হলো। প্রথম আক্রমণ কথা যদি আমরা বলি, আমরা এখানে দেখব 1296 সালে মঙ্গল নেতা আমির দাউদ 1 লক্ষ সৈন্য নিয়ে তিনি মুলতান, পাঞ্জাব এবং সিন্ধু সিন্ধু আক্রমণের জন্য আগমন করছিলেন, অর্থাৎ সিন্ধুর নিকটবর্তী হচ্ছিলেন। এই সময় এই আক্রমণ প্রতিহত করার জন্য আলাউদ্দিন খলজি দিল্লি থেকে তার সেনাপতি জাফরকে প্রেরণ করেন, এবং এই জাফর খাঁ যিনি তার ভাই ছিল তাকে প্রেরণ করেন, এবং জলান্ধরের যুদ্ধে জলান্ধরের যুদ্ধে এই জাফর খাঁ মঙ্গল আক্রমণ অর্থাৎ আমির দাউদের বাহিনীকে প্রতিরোধ করেন। এখানে সম্মুখ যুদ্ধ হয়, এই যুদ্ধে আমির দাউদ পরাজিত হয়, এবং তিনি তার কতিপয় মঙ্গল সৈন্য নিহত হয়, এবং প্রায় 2000-এর মতো সৈন্য বন্দী হয়, এবং বাকি সৈন্য নিয়ে আমির দাউদ পরাজয় বরণ করে ভারতবর্ষ থেকে চলে যায়। দ্বিতীয়বার যে আক্রমণটা আমরা দেখি সেটা হচ্ছে 1297 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা সালাদি তিনি দিল্লির নিকটবর্তী একটি দুর্গটির নাম ছিল সিরি, এই দুর্গটি দখল করে। এরপরে এই মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য এবারও সুলতান আলাউদ্দিন খলজি দিল্লি থেকে সেনাপতি জাফরকে প্রেরণ করলেন, এবং জাফর এই অভিযানেও এই মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেন, এবং মঙ্গলরা পরাজয় বরণ করেন, তারা তাদের দেশে চলে যান। তৃতীয় আক্রমণ মঙ্গলদের সুলতান আলাউদ্দিন খলজির দিল্লি সালতানাতে অধিবিষ্ট থাকা অবস্থায় মঙ্গলদের তৃতীয় যে আক্রমণটা হচ্ছে 1299 খ্রিস্টাব্দে। এইবারে মঙ্গল বাহিনীর নেতৃত্বে ছিলেন কুতুলুক খাজা। তিনি প্রায় 2 লক্ষ সৈন্য নিয়ে যমুনা নদীর তীর হয়ে ভারতবর্ষের দিকে অগ্রসর হচ্ছিলেন। যমুনা নদীর তীর ধরে তিনি ভারতবর্ষে ঢুকেছিলেন। এই অবস্থায় এবারও দিল্লি থেকে সেনাপতি জাফর এবং সুলতান আলাউদ্দিন খলজির ভাই উলুগ খাঁকে প্রেরণ করেন। এবারও এই দিল্লির আক্রমণ, দিল্লি থেকে সেনাপতি জাফর এবং উলুগ খাঁ যে প্রতিরোধ গড়ে তোলেন, এবং মঙ্গল বাহিনী এই প্রতিরোধে পেরে উঠতে পারেন না, তারা পরাজয় বরণ করেন। তবে আলাউদ্দিন খলজির সেনাপতি জাফর খাঁ এই যুদ্ধে নিহত হয়। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে সেনাপতি জাফরের বিষয় আলাউদ্দিনের সন্দেহ ছিল, তিনি জাফরকে সন্দেহের চোখে দেখছিলেন তার সিংহাসনের প্রতিদ্বন্দ্বী হিসাবে। তাই এই তৃতীয় আক্রমণে মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়ে আলাউদ্দিন খলজির সেনাপতি জাফর নিহত হয়েছে, এতে সুলতান তিনি বিষণ্ণ হননি, বরং তিনি তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হতে পারে এই সম্ভাবনা থেকে যেহেতু সরে গেছে, সেনাপতি জাফর নিহত হয়েছে, সুতরাং তিনি এখানে স্বস্তি বোধ করলেন। তবে মঙ্গল বাহিনী পরাজয় বরণ করেছেন। পরবর্তীতে আমরা দেখি যে চতুর্থ আক্রমণ মঙ্গলরা করে 1303 সালে। এবারে মঙ্গল বাহিনীর নেতা ছিল তার্গি, তিনি উপমহাদেশে পুনরায় আক্রমণ করেন। এইবারও মঙ্গলরা তাদের এই ভারতবর্ষের আবহাওয়া তাদের জন্য হিতকর ছিল না, তাদের অনুকূলে ছিল না। পরবর্তীতে তারা কয়েকটি অঞ্চল আক্রমণ করে, পরে তারা নিজেরাই
আহ, দেশ থেকে, ভারতবর্ষ থেকে চলে যায়। পরবর্তীতে আমরা দেখি পঞ্চম আক্রমণ, এটা ছিল 1304 সালে। এবার মঙ্গলরা আলী বেগ এবং খাজা তাসের লাহোরে আহ, নেতৃত্বে তারা লাহোরের উত্তরে আর আমরোহ পর্যন্ত অগ্রসর হয়েছেন। লাহোরের নিকটবর্তী একটা জায়গা, সেটা হচ্ছে আমরোহ, এই কাছাকাছি তারা চলে আসছিল। এবার আহ, এই যখন চলে আসে তখন তার নিকটবর্তী যে রাজ্য দীপালপুর, এই দীপালপুরের গভর্নর ছিলেন আহ, গাজী মালিক। পরবর্তী আমরা দেখব তিনি আলাউদ্দিন তুগলক আহ, আহ, নাম ধারণ করবেন, গিয়াসুদ্দিন তুগলক নাম ধারণ করবেন। এই গাজী মালিক পরবর্তী তুগলক শাসকের সময়, তুগলক শাসক আমরা যখন দেখব তখন গিয়াসুদ্দিন তুগলক নামে যাকে পাবো, তিনি ছিলেন এই গাজী মালিক। তিনি তখন জালালউদ্দিন খলজির শাসনকালীন অবস্থায় দীপালপুরের গভর্নর ছিলেন। তিনি এই মঙ্গলদের পঞ্চম আক্রমণ 1304 সালে যেটা সংঘটিত হয়েছিল আলীবেগ এবং খাজা তাসের নেতৃত্বে, এটা তিনি প্রতিহত করেন। এবারও মঙ্গলরা পরাজয় বরণ করে এবং তারা ভারত পরিত্যাগ করেন। ষষ্ঠ আক্রমণ যদি আমরা দেখি, এটা ছিল 1306 থেকে 1307 থেকে 1308 খ্রিস্টাব্দ পর্যন্ত। মঙ্গলরা ইকবাল মন্ডির নেতৃত্বে সিন্ধু নদ অতিক্রম করে দিল্লির কাছাকাছি চলে এসেছিল। এবারও দিল্লি থেকে শক্তিশালী সুলতান নিজে সৈন্যবাহিনী প্রেরণ করে নেতৃত্ব দেন। ফলে মঙ্গল বাহিনী পরাজিত হয় এবং তারা আহ, আহ, মঙ্গল বাহিনী পরাজিত হয় এবং তারা ভারত থেকে চলে যান। এরপরে আমরা দেখতে পেলাম যে মঙ্গলরা 6টি গুরুত্বপূর্ণ তাদের এই অভিযান আহ, আমরা বর্ণনা করলাম। তবে জালালউদ্দিন খলজির সময় মঙ্গলরা প্রায় 17 বার ভারত অভিযান প্রেরণ করেছেন। এই মঙ্গলদের আক্রমণ যেহেতু বারবার হচ্ছে, এই মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সেই পরিকল্পনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শাসান এবং দিবালপুরের সামরিক ঘাঁটি নির্মাণ। বলা হয় থাকে এই শাসান এবং দিবালপুর সালতানাতের উত্তর পশ্চিম সীমান্তে, অর্থাৎ সীমান্তকে শক্তিশালী করার জন্য, বিভিন্ন বহির আক্রমণ প্রতিরোধ করার জন্য, মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি শাসান এবং দিবালপুরের সামরিক ঘাঁটি স্থাপন করেন এবং তিনি অস্ত্র অস্ত্র কারখানা নির্মাণ করেন, যাতে অস্ত্রের স্বল্পতা থেকে তিনি বিশাল সৈন্যবাহিনী গঠন করেছিলেন মঙ্গল আক্রমণ এবং দেশ বিজয়ের জন্য। এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর যে অস্ত্র যোগান দেওয়ার জন্য তিনি অস্ত্রখানা নির্মাণ করেছিলেন এবং পুরাতন যে ঘাঁটিগুলো ছিল এই ঘাঁটিগুলো তিনি সংস্কার করেন এবং যেই সব অঞ্চলগুলোতে বারবার মঙ্গল আক্রমণ হচ্ছে, এই সব অঞ্চলগুলোতে তিনি দক্ষ এবং রণনিপুণ শাসক নিয়োগ করেন। এভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তিনি সীমান্তকে সুরক্ষিত করেন এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করার তিনি চেষ্টা করেন। এরপরে আমরা দেখব সুলতান আলাউদ্দিন খলজি তার ধর্মমত সম্পর্কে আলোচনা আছে। সুলতান আলাউদ্দিন খলজি বারবার মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেন এবং তিনি বিভিন্ন অঞ্চল জয় করে তার মধ্যে একটা ধারণা জন্মেছিল যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করেছিলেন, মদিনা কেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু হয়েছিল, তখন মদিনা কেন্দ্রিক শাসন ব্যবস্থায় 4জন প্রধান ব্যক্তি ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুলতান আলাউদ্দিন খলজিরও 4 ভাই ছিলেন, 4জন মিত্র ছিল, জাফর খাঁ, উলুগ খাঁ, নুসরত খাঁ এবং আলব খাঁ। এর ফলে আলাউদ্দিন খলজি নিজেকে ভাবছিলেন বিশ্ব বিজেতা হিসাবে এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করে নিজে নতুন ধর্মমত প্রচালনের জন্য একটা চেষ্টা করেছিলেন। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী সহ কয়েকজন ঐতিহাসিক এ বিষয়ে বলেছেন যে তিনি, ডক্টর কিরণচন্দ্র এবং জিয়াউদ্দিন বারানী এবং ঐতিহাসিক হেগ, তারা বলেছেন যে আলাউদ্দিন খলজি একটা নতুন ধর্ম মত তিনি চালু করার
চেষ্টা করেছিলেন, সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, কিন্তু এই ধর্মমত তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। তিনি রাজ্যের যে আমির, দরবারের আমিররা ছিল তাদের সাথে পরামর্শ করেন। পরামর্শ করার পরে অনেকেই তাকে এই সব নতুন নতুন ধর্মমত বা থেকে তাকে বিরত রাখার জন্য চেষ্টা করেন, পরামর্শ দেন। আর সুলতান আলাউদ্দিন খলজি যে ধর্মমত চালু করতে চেয়েছিলেন তার মূল কারণ ছিল তিনি মনে করতেন যে মানুষকে শুধু শাসন করে তার অধীনতা বা বশ্যতা রাখা যাবে না, যদি ধর্ম ধার্মিক দৃষ্টিকোণ থেকে মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি করা যায় যে সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসাবে সুলতান শাসন করেছেন, বা আহ, এরকম একটা তিনি ধর্ম ধর্মের মাধ্যমে, অর্থাৎ ধর্ম এবং প্রশাসন এর মাধ্যমে মানুষকে তার তার প্রতি তার প্রতি সমর্থন, এই সমর্থনটা আদায়ের তিনি চেষ্টা করেছিলেন। তবে আলাউদ্দিন খলজি তিনি তার ইসলাম সম্পর্কে তার ধর্ম জ্ঞান ছিল খুবই সীমিত। তিনি ছোটকালে যেহেতু লেখাপড়া করেননি, আহ, এই জন্য তিনি তার ধর্ম সম্পর্কে তার জ্ঞান ছিল খুবই সীমিত। তিনি বলা হয় থাকে তিনি মাত্র কয়েকটি সূরা ছাড়া আর কিছুই তিনি জানতেন না। সো তিনি মন গড়া নতুন ধর্ম প্রচলন করতে চেয়েছিলেন, কিন্তু ঐতিহাসিকরা এটাও বলেছেন যে তার এই নতুন ধর্ম প্রচলিত হয়নি, রাজ্যে বিস্তৃত পায়নি। সেটা তার চিন্তায় ছিল, সেটা বাস্তবায়ন হয়নি। এরপর আমরা দেখি তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও বলা হয় তৎকালীন সালতানাতের জন্য হুমকি স্বরূপ ছিল। সেই সিদ্ধান্ত ছিল মুসলিমদের বিদ্রোহ এবং হত্যার নির্দেশ দিয়েছিলেন তিনি। এই মুসলিমরা ছিল যে মঙ্গলরা বারবার ভারত উপমহাদেশে আক্রমণ করেছিলেন, তাদের মধ্যে কিছু সংখ্যক মঙ্গল সৈন্যরা এই উপমহাদেশে বন্দী হয়েছিলেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং সুলতান আলাউদ্দিন খলজির সময় তারা সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। এই মুসলিমদের মধ্যে একটা আহ মনোমালিন্য ছিল, তাদের মধ্যে একটা অসন্তোষ ছিল। সেটা হচ্ছে এই মুসলিমদেরকে সুলতান শুধু সামান্য সৈনিকের পদে নিয়োগ দিয়েছিলেন, তাদেরকে রাজ দরবারে বড় কোনো পদে পদায়নিত করেননি, এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছিলেন বলে তারা অভিযোগ করেছিল। ফলে অন্যান্য সৈন্যবাহিনীদের যে যেরকম সুযোগ সুবিধা ছিল, এই মুসলিমদের এরকম বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। ফলে এই মুসলিমদের মধ্যে অনেকে অসন্তুষ্ট ছিল, তারা প্রকাশ্যে সুলতানের প্রতি অনাস্থা জ্ঞাপন করে, ফলে বিদ্রোহ করে। ফলে সুলতান এই মুসলিমদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তাদের অনেককে সেনাবাহিনী থেকে পদচ্যুত করে, এবং এর প্রেক্ষাপটে মুসলিমরা সুলতানকে হত্যার ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র যখন ফাঁস হয়ে যায় তখন সুলতান তার সেনাপতিকে নির্দেশ দেন। ফলে বলা হয় থাকে যে এক রাতেই এই প্রায় 20 থেকে 30 হাজার মুসলিমকে সুলতান হত্যা করেন। এরপরে যদি আমরা দেখি সুলতান আলাউদ্দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যার জন্য তিনি দিল্লির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন, তা হচ্ছে তার বিজয় অভিযান। দিল্লি সালতানাতের ইতিহাসের সবচেয়ে বড় বিজেতা বা সাম্রাজ্যবাদী শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি। তিনি সমগ্র উত্তর ভারত তার শাসনের মধ্যে আয়ত্ত এনেছিলেন, এবং দক্ষিণ ভারতেও তিনি তার করদ রাজ্যে পরিণত করেছিলেন। এখানে সংক্ষেপে আমি তার উত্তর ভারত বিজয়ের কয়েকটি অভিযান, তার বিজয়ের কয়েকটি ঘটনা বর্ণনা করছি। সেটা হচ্ছে প্রথমত গুজরাট। গুজরাট, উত্তর ভারতের গুজরাট ছিল গুজরাট সবচেয়ে কৃষি এবং শিল্পে উন্নত একটি শহর। এখানে বিভিন্ন ধরনের সুতো এবং রেশমি কাপড়ের জন্য বিখ্যাত ছিল এই গুজরাট শহর। এবং গুজরাট শহরের রাজধানী ছিল, গুজরাট শহরের কেন্দ্রে ছিল সুরাট বন্দর। এই সুরাট বন্দর ছিল তৎকালীন ভারতের প্রধান নৌবন্দর, এবং এই সুরাট বন্দর থেকে পশ্চিম এশিয়া এবং পূর্ব এশিয়ার জাভা, মালয় বিভিন্ন দ্বীপে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। সুতরাং স্বাভাবিকভাবে এই সুরাট বন্দরের দখল করা অত্যন্ত সুলতানের জন্য আর্থিকভাবে অত্যন্ত লাভজনক মনে করে সুলতান এখানে অভিযান প্রেরণ করার জন্য চিন্তা করলেন। এবং তখন এই গুজরাটের শাসনকর্তা ছিল
বাঘেলা বংশীয় শাসক কর্ণদেব, তিনি ছিল এই সুরাটের শাসনকর্তা। 1297 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খলজি তার ভাই উলুগ খান এবং সেনাপতি নসরত খানকে গুজরাটে অভিযানে প্রেরণ করেন। এই অভিযান প্রেরণের ফলে উলুগ খান এবং সেনাপতি নসরত খান গুজরাটে যে অভিযান প্রেরণ করেন, এই অভিযানে রাজা কর্ণদেব পরাজিত হয় এবং তিনি পলায়ন করেন, তার কন্যা দেবলা দেবীকে নিয়ে পলায়ন করেন। এবার এই উলুগ খান এবং সেনাপতি নসরত খান গুজরাট অধিকার করেন, গুজরাটের ধন সম্পদ সংগ্রহ করেন এবং এই কর্ণদেবের স্ত্রী রানী কমলা দেবীকে সহ নিয়ে এবং একজন সুশ্রী খোজা কাপুর, পরবর্তীতে দেখবো এই মালিক কাপুর, যার নাম হবে মালিক কাপুর, তিনি গোটা দক্ষিণ ভারত আক্রমণ করে দিল্লি সালতানাতের অধিভুক্ত করেছিলেন। এই তাদেরকে নিয়ে গুজরাট থেকে উলুগ খান এবং সেনাপতি নসরত খান দিল্লিতে আসেন। এবং এবার দেখা যাচ্ছে যে দিল্লিতে যখন এই অপুরন্ত ধন সম্পদ গুজরাটের এবং রাজার স্ত্রী রানী কমলা দেবীকে নিয়ে আসেন, তখন সুলতান আলাউদ্দিন খলজির সাথে রানী কমলা দেবীর বিবাহ হয়, তারা বিবাহ বন্ধে আবদ্ধ হয়। অর্থাৎ বলা যাচ্ছে যে গুজরাট ছিল ভারতের তৎকালীন শ্রেষ্ঠ বন্দর, আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী অঞ্চল। তাই এই গুজরাটের ধনসম্পদ সহ দিল্লির সুলতানের জন্য এটা বিজয় করা এবং দখল করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখব রণথম্বর বিজয়। গুজরাট অভিযানের পরেই সুলতান আলাউদ্দিন খলজি রণথম্বর বিজয়ের জন্য সুযোগ খুঁজছিলেন। আর এই রণথম্বর সর্বপ্রথম মুসলমানদের অধিকারে এসেছিল সুলতান ইলতুৎমিশের সময়। এই রণথম্বর দুর্গ মুসলমানদের অধিকারে ছিল, কিন্তু ইলতুৎমিশের দুর্বল উত্তরাধিকারীদের সময় এই রণথম্বর হাতছাড়া হয়ে যায় এবং পরবর্তীতে খলজি প্রথম শাসক জালাউদ্দিন খলজি এই রণথম্বরে অভিযান প্রেরণ করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। সুলতান আলাউদ্দিন খলজি যখন এই রণথম্বরে অভিযান প্রেরণ করেন, তখন রণথম্বরের রাজা ছিলেন হাম্বির, হাম্বির দেব ছিল তার নাম। এই এই রণথম্বর অধিকার করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি 1299 খ্রিস্টাব্দে উলুগ খান এবং সেনাপতি নসরত খানকে আবার প্রেরণ করেন। ঠিক আগের মতোই এবারও দুর্গ অভিযানের সময় দুর্গ অভিযান করেন এবং এই সময় এখানকার রাজা হাম্বির তিনি পরাজিত হন এবং তিনি নিহত হন। এই অভিযানের সময় নসরত খাঁ নিহত হন এবং উলুগ খানও এই অভিযানে ব্যর্থ হয়, প্রথম থেকে ব্যর্থ হয়। পরবর্তীতে সুলতান নিজেই 1301 খ্রিস্টাব্দে এই অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় 1301 সালের সময়, যেহেতু প্রথম অভিযানের কথা বলেছি যে রণথম্বরের প্রথম অভিযান যখন সেনাপতি নসরত খান এবং উলুগ খান করেছিলেন, তখন তারা ব্যর্থ হয়েছিলেন। তারপরেই দিল্লির সুলতান দিল্লি থেকে 1301 সালে আবার নিজেই অভিযান প্রেরণ করেন। এই অভিযানে রাজা হাম্বির পরাজিত হয় এবং তাকে হত্যা করা হয় এবং রণথম্বর দুর্গ মুসলমানদের অধিকারে আসে। এই রণথম্বর বিজয়ের পরে সুলতান আলাউদ্দিন খলজি তিনি বিজয়ের নেশায় পরবর্তীতে চিতোর বিজয় করেন। চিতোর ভারতের তৎকালীন বৃহৎ একটি রাজ্য ছিল, আর এই চিতোরের রাজ ক্ষমতায় ছিল রাজপুতরা। চিতোরের অন্য একটি রাজ্য ছিল মেবার, আর মেবারের রাজধানী ছিল চিতোর। অর্থাৎ মেবার রাজ্যের রাজধানী ছিল চিতোর। এই রাজধানী মেবার দখল করা তখন সুলতান আলাউদ্দিন খলজির জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তিনি তার শাসন ব্যবস্থার জন্য দিল্লি সালতানাতকে সমগ্র উত্তর ভারতবর্ষে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রতিষ্ঠিত করতে চিতোর দখল করা তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন। এজন্য 1303 সালে সুলতান নিজে এখানে অভিযান প্রেরণ করেন। তখন এখানকার রাজা ছিলেন রানা রতন সিংহ। রানা রতন সিংহ ছিলেন এই চিতোরের শাসক। সুলতান যখন এখানে অভিযান প্রেরণ করলেন, রতন সিংহ দীর্ঘদিন এই অভিযানে
নেতৃত্ব দিয়েছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পরে তিনি পলায়ন করলেন এবং রাজপুতগণ গোরা এবং বাদল নামক দুই সেনানায়কের নেতৃত্বে এই অভিযান প্রতিরোধ ব্যবস্থা তারা চালিয়ে যাচ্ছিলেন। পরে এই দুই সেনা গোরা এবং বাদল নিহত হওয়ার পরে চিতোর দুর্গ মুসলমানদের দখলে আসে এবং সুলতান আলাউদ্দিন খলজি চিতোরে নিজের পুত্র খিজির খানকে চিতোরের শাসনকর্তা নিয়োগ করে প্রচুর ধন সম্পদ সহকারে তিনি দিল্লিতে গমন করেন। উত্তর ভারতে আলাউদ্দিন খলজির অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিজয় অভিযান ছিল মালব বিজয়। এই মালব বিজয়ের উদ্দেশ্যে তিনি 1305 খ্রিস্টাব্দে সৈন্য প্রেরণ করেন। 1305 সালে মালবের রাজা ছিল মাহলদেব। সেনাবাহিনী অভিযানে আলাউদ্দিন খলজির এই সেনাবাহিনী যখন প্রেরণ করলেন, মাহলদেব প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পরবর্তীতে তিনি পরাজিত হন এবং আলাউদ্দিন খলজির সেনাবাহিনী তারা মালবের উজ্জয়িনী, মান্ডু, ধার এবং চান্দেরি নগর এবং দুর্গগুলো দখল করে দিল্লির সালতানাতের অধিভুক্ত করেন। এবং বলা যায় যে এই মালব জয়ের মাধ্যমে গোটা প্রায় উত্তর ভারতের সমগ্র অঞ্চল দিল্লি সালতানাতের অধিভুক্ত হলো। এখানে আমি একটি মানচিত্র সংযুক্ত করেছি, যেটা দেখা যাচ্ছে যে উত্তর ভারত অর্থাৎ গারো সবুজ অংশ দিল্লি সুলতান আলাউদ্দিন খলজির সময় গোটা উত্তর ভারতে তার যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা গারো সবুজ অংশে দেখানো হয়েছে। এবং তিনি বিন্ধ্যা পর্বত অতিক্রম করে দক্ষিণ ভারতে যে সকল রাজ্য তিনি জয় করেছিলেন সেই অংশটাকে হালকা সবুজ অংশে দেখানো হয়েছে। এরপরে আমরা দেখব সুলতান আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত বিজয়। তিনি দক্ষিণ ভারতে, আমি আগেই বলেছি যে সুলতান মুসলিমদের সর্বপ্রথম অভিযান ছিল দক্ষিণ ভারতে সুলতান আলাউদ্দিন খলজি কর্তৃক অভিযান। দাক্ষিণাত্যে যুগ যুগ ধরে অপুরন্ত ধন সম্পত্তি সঞ্চিত ছিল এবং দাক্ষিণাত্যের রাজনৈতিক এবং সামরিক দিক থেকে দাক্ষিণাত্য ছিল অত্যন্ত দুর্বল। এই কারণে আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযান প্রেরণের জন্য উৎসাহিত হন এবং তিনি 1306 থেকে 1312 খ্রিস্টাব্দ পর্যন্ত মালিক কাফুরের নেতৃত্বে 4টি অভিযান প্রেরণ করেছিলেন। এই 4টি অভিযান এখানে বর্ণনা করা হয়েছে। প্রথম অভিযান তিনি সর্বপ্রথম প্রেরণ করেছিলেন দেবগিরিতে। আমরা দেখি এই দেবগিরিতে সুলতান আলাউদ্দিন খলজি সুলতান হওয়ার পূর্বেই জালালউদ্দিন খলজির অনুমতি ব্যতীতই এখানে তিনি অভিযান প্রেরণ করেছিলেন। এই দেবগিরিতে তিনি আবার অভিযান প্রেরণ করলেন 1306 খ্রিস্টাব্দে, যার কারণ ছিল যে দেবগিরির যে রাজা ছিল রামচন্দ্র, তিনি পূর্বের স্বীকৃত রাজস্ব দিতে অস্বীকৃতি জানায়। ফলে এই রামচন্দ্রের বিরুদ্ধে সুলতান আলাউদ্দিন খলজি মালিক কাফুরকে প্রথম প্রেরণ করে। মালিক কাফুর বিন্ধ্যা পর্বত অতিক্রম করে দেবগিরিতে প্রথম অভিযান করেন এবং রাজা যাদব বংশীয় রাজা রামচন্দ্র এবার এই আক্রমণের ফলে তার রাজ্যে আক্রমণের ফলে তিনি বেশি হারে কর প্রদানের শর্ত দিতে রাজি হয়। ফলে মালিক কাফুর প্রচুর ধন রত্ন নিয়ে আবার দিল্লিতে ফিরে আসেন এবং ক্ষমতায় রামচন্দ্রকেই রেখে আসেন। দ্বিতীয় অভিযান আমরা যদি দেখি সেটা দেখব 1309 খ্রিস্টাব্দে। আর এই অভিযানটা ছিল বরঙ্গলের বিরুদ্ধে। এই অভিযানটারও নেতৃত্ব দিয়েছিল মালিক কাফুর। 1309 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি মালিক কাফুরকে দাক্ষিণাত্যের দ্বিতীয় অভিযানে প্রেরণ করেন। বরঙ্গল রাজ্যটি ছিল যাদব রাজ্য দক্ষিণ অঞ্চলে, যেটা বিস্তীর্ণ অঞ্চল নিয়েছিল তেলেঙ্গানা রাজ্য। আর এই তেলেঙ্গানার রাজধানী ছিল বরঙ্গলা। আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে যাদব বংশীয় যে রামচন্দ্রের যে রাজ্য দেবগিরি, এই দেবগিরির দক্ষিণে অবস্থিত ছিল তেলেঙ্গানা রাজ্য। আর এই তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ছিল বরঙ্গল। এখানে এই মালিক কাফুর দ্বিতীয় অভিযান প্রেরণ করেন। এই অভিযানে
বরঙ্গলের রাজা ছিল কাকতীয় বংশের দ্বিতীয় প্রতাপ প্রতাপ রুদ্রদেব। এই অভিযানেও প্রতাপ রুদ্রদেব পরাজিত হয়। তিনি কর প্রদানের শর্তে ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন এবং সুলতান আলাউদ্দিন খলজির ভারত দাক্ষিণাত্যের তৃতীয় অভিযান, যেটা 1310 খ্রিস্টাব্দে তিনি অভিযান প্রেরণ করেছিলেন, সেটা হচ্ছে দ্বার সমুদ্রের বিরুদ্ধে। এবং দ্বার সমুদ্রের তখন রাজা ছিল তৃতীয় বীরবল্লভ। তৃতীয় বীরবল্লভের বিরুদ্ধে, অর্থাৎ দ্বার সমুদ্রের বিরুদ্ধে 1310 খ্রিস্টাব্দের অভিযান মালিক কাফুর, এটা ছিল ভারতবর্ষের দাক্ষিণাত্যের তৃতীয় অভিযান। এই অভিযান আর এই দ্বার সমুদ্রের অবস্থান যদি আমরা বলি, এটা ছিল যাদব রাজ্য এবং তেলেঙ্গানা রাজ্যের দক্ষিণে ছিল দ্বার সমুদ্র রাজ্য। এবারও দ্বার সমুদ্রের রাজা পরাজিত হলেন মালিক কাফুরের অভিযানে। তিনি কর প্রদান এবং দিল্লির আনুগত্য করার শর্তে তাকে ক্ষমতায় রেখেছিলেন। এবং এই দ্বার সমুদ্র রাজ্য জয় করে মালিক কাফুর আরো দক্ষিণে অগ্রসর হলেন এবং এই দ্বার সমুদ্র রাজ্যের দক্ষিণে ছিল পাণ্ড্য রাজ্য। পাণ্ড্য রাজ্য ছিল দ্বার সমুদ্র রাজ্যের দক্ষিণে। পাণ্ড্য রাজ্যের রাজধানী ছিল মাদুরাম। পাণ্ড্য রাজ্যের রাজা মৃত্যুবরণ করার পরে তার দুই পুত্রের মধ্যে এই রাজ ক্ষমতা নিয়ে বিবাদ বাধে, বীর পাণ্ডব এবং সুন্দর পাণ্ডব। ফলে এই পাণ্ড্য রাজ্যেও এমনিতেই প্রশাসনিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল। মালিক কাফুর দ্বার সমুদ্র বিজয় করে যখন পাণ্ড্য রাজ্যে অভিযান প্রেরণ করলেন, এই ভঙ্গুর প্রশাসন বা সেনাবাহিনীর রাজ্যে মালিক কাফুর সহজেই বিজয় অর্জন করে ফেললেন এবং বীর পাণ্ডব তখন রাজধানী ছেড়ে পলায়ন করলেন। মালিক কাফুর এই জয় করে, পাণ্ড্য রাজ্য জয় করে তিনি 1311 খ্রিস্টাব্দের অক্টোবরে প্রচুর ধনরত্ন নিয়ে তিনি দিল্লিতে ফিরে আসেন। সুলতান আলাউদ্দিন খলজি কর্তৃক মালিক কাফুরকে দাক্ষিণাত্যের যে শেষ অভিযানটি তিনি প্রেরণ করেছিলেন, সেটা হচ্ছে 1312 সালে। এটা ছিল প্রথম যে যাদব বংশের সিংহাসনে দেবগিরির যে রাজ ক্ষমতায় ছিলেন, যাদব বংশের সিংহাসনের রাজ ক্ষমতায় ছিলেন রাজা রামচন্দ্রের পুত্র শঙ্করদেব। রামচন্দ্রকে যখন মালিক কাফুর প্রথম আক্রমণ করেছিলেন, অভিযান করেছিলেন, তখন রামচন্দ্র কর প্রদানের শর্তে দিল্লির আনুগত্য স্বীকার করেছিলেন। কিন্তু শঙ্কর যখন ক্ষমতায় আসে, রামচন্দ্রের পুত্র, তিনি পিতার প্রতিশ্রুত যে কর, এটা দিতে তিনি অস্বীকৃতি জানায়। ফলে সুলতান আলাউদ্দিন খলজি মালিক কাফুরকে পুনরায় প্রেরণ করলেন দাক্ষিণাত্যের বিরুদ্ধে। এবার রামচন্দ্রের পুত্র শঙ্কর পরাজিত হলেন। এভাবে দেখা যাচ্ছে যে মালিক কাফুরের নেতৃত্বে 4টি অভিযান ভারতে প্রেরণ করা হয় এবং শেষ পর্যন্ত দাক্ষিণাত্যের প্রায় শেষ সীমানা পর্যন্ত মুসলিম দাপট অনুভূত হয় এবং এই বিজয়ের মাধ্যমে সুলতানের গৌরব হয় আকাশচুম্বী। এবং এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে উত্তর ভারত এবং বিন্ধ্যা পর্বতের দক্ষিণ অংশ, যেটাকে আমরা দক্ষিণ ভারত বলি, দাক্ষিণাত্য বলি, সমগ্র ভারতবর্ষে সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। উত্তর ভারত তিনি সরাসরি নিজের শাসন ক্ষমতায় রেখেছেন এবং দক্ষিণ ভারত অর্থাৎ দিল্লি থেকে দাক্ষিণাত্য দূরত্ব অনেক বেশি, যা দিল্লি থেকে শাসন করা সম্ভব নয়। এজন্য তিনি দাক্ষিণাত্যকে করদ রাজ্য হিসেবে রেখেছেন, ওখানের যে হিন্দু রাজারা ছিল তাদের অধীনেই রেখেছেন। সুতরাং পুরো ভারতবর্ষেই সুলতান আলাউদ্দিন খলজি যে কৃতিত্ব, তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর ফলে আমরা বলতে পারি সুলতান আলাউদ্দিন খলজি নিজেকে সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে যে প্রত্যাশা করেছিলেন, যে উপাধি গ্রহণ করতে চেয়েছিলেন বা গ্রহণ করেছিলেন, সেটা সার্থক হলো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আরেকটি বিষয় সংক্ষেপে আলোচনা করে শেষ করব। সুলতান আলাউদ্দিন খলজির আমরা যে সফলতা দেখলাম, তিনি মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেছেন, দিল্লির শাসন ক্ষমতা গোটা ভারতবর্ষে তিনি সরিয়ে দিয়েছেন। এর ফলে
আহ, তিনি এক দিগ্বিজয়ী নেতা হিসেবে পরিগণিত হয়েছেন। এর সাথে সাথে তিনি সাম্রাজ্যের যে তার প্রতিদ্বন্দ্বী বা বিদ্রোহী কেউ থাকলে তাকে তিনি সমূলে ধ্বংস করার চেষ্টা করেছেন। আর আহ, আহ, সুলতান আলাউদ্দিন খলজি যখন শাসন ক্ষমতায় ছিলেন, তিনি একটা বিষয় লক্ষ্য করলেন, সাম্রাজ্যের মধ্যে কি জন্য বিদ্রোহের ঘটনা ঘটে। তিনি বিদ্রোহের কারণ খুঁজে পেলেন। সেটা হচ্ছে বাদশাহ নিজে এবং আমিররা ইসলাম নিষিদ্ধ যে শরাব পান করে, এই একটা কারণ তিনি খুঁজে পেলেন। এবং রাষ্ট্রের প্রশাসনিক কার্যাদি অপেক্ষা রাজ্য জয়ের প্রতি সুলতানদের দৃষ্টি থাকে, তিনি এ ধরনের একটা কারণ খুঁজে পেলেন। এবং আমির ওমরাগণের পারস্পরিক আত্মীয়তা এবং সম্প্রীতি এবং জায়গিরদারি প্রথা, এই সকল কারণ এবং ধন সম্পদের প্রাচুর্য, এই সকল কারণে তিনি উপলব্ধি করতে পারলেন। তিনি যে কারণগুলো খুঁজে পেলেন, তিনি এগুলোই পেলেন যে এইগুলো মূলত রাজ্যের মধ্যে বা সালতানাতের মধ্যে বিদ্রোহীর সূচনা করে। ফলে তিনি এইগুলো সম্পূর্ণ ধ্বংস করেন, অর্থাৎ ইসলাম বিরোধী যে শরাব পান যে আগে ছিল সুলতানরা করতো, সেটা তিনি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন। এবং সুলতান আলাউদ্দিন খলজি শুধু রাজ্য জয়ে তিনি থাকতেন না, তিনি বিজিত রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে তিনি শক্তিশালী করেন এবং সুন্দরভাবে সুসজ্জিত করেন। এবং আমির উমরাগণ যারা দরবারে ছিল বা সিংহাসনের প্রশাসনিক কাজে সহায়তা করত, তাদের পারস্পরের মধ্যে কোনো আত্মীয়তা এবং সম্প্রীতি যাতে বজায় না থাকে তার ব্যবস্থা করেছেন। এবং আমির উমরাগণের শুধুমাত্র চাষযোগ্য বা যতটুকু জমি প্রয়োজন সেই জমিটুকু রেখে জায়গিরির অন্যান্য জমিগুলো তিনি বাজেয়াপ্ত করেছেন। এইভাবে তিনি বিদ্রোহ হওয়ার যে কারণগুলো তিনি লক্ষ্য করতেন, সেই লক্ষ্যগুলো তিনি ধ্বংস করে দেন। এভাবে সুলতান আলাউদ্দিন খলজি তার শাসন ব্যবস্থায় একটি দীর্ঘায়িত রূপ দান করেন, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সুলতান আলাউদ্দিন খলজি ভারতবর্ষের ইতিহাসে, সালতানাতের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজেতা, যাকে ঐতিহাসিকগণ সাম্রাজ্যবাদী শাসক হিসাবে বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলাউদ্দিন খলজি সম্পর্কে এখনই শেষ করব। তবে আলাউদ্দিন খলজি সম্পর্কে আমাদের আরো একটি লেকচার দিতে হবে, সেটা হচ্ছে আমরা প্রস্তুত করব আগামী দিনে। সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য যে তিনি যে সংস্কার কার্যগুলো বাস্তবায়ন করেছিলেন, সেই সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এখন একটু বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজি তার ২০ বছরের শাসনকাল, ফলে স্বাভাবিকভাবেই তার আলোচনা একটু দীর্ঘায়িত হচ্ছে। এবং তার সম্পর্কে আমরা ২টি লেকচার প্রস্তুত করার জন্য চিন্তা করেছি। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বলে আমার আজকের লেকচার শেষ করলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।